আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মামলার ১৯ দিনের মাথায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় পরিবার ও রাষ্ট্রপক্ষ। লেবাননের ড্রোন হামলায় নিহত ২ প্রবাসী কর্মীর মরদেহ দেশে। বিমানবন্দরে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিকেলের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব না দিলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা। নোটিশকে বেআইনি বললেন আইনজীবী। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ। সংস্কার হয়ে গেছে, এখন সংবিধান সংশোধনের বিকল্প নেই বললেন চিফ হুইপ। এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করল প্রাণ গ্রুপ। কৃষি ও প্রক্রিয়াজাত খাতের তথ্য গণমাধ্যমে তুলে ধরায় পুরস্কারে ভূষিত হলেন ৭ সাংবাদিক। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ঘটনার ১৯ দিনের মাথায় ঢাকা মহানগর নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হবে। আসামিদের সর্বোচ্চ সাজার আশা করছে পরিবার ও রাষ্ট্রপক্ষ। দর্শক, এ বিষয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছি, তিনি আদালত প্রাঙ্গণে আছেন। পরাগ, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ঘিরে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রায়হান, ধন্যবাদ। রায়হান, আপনি জানেন যে এই চাঞ্চল্যকর এই মামলাটি বাংলাদেশের ইতিহাসে খুবই দ্রুততম সময়ে কিন্তু রায় হতে যাচ্ছে। আমি যদি বলি যে ঠিক ১৯ দিনের মাথায় আজকে এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে এবং ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আজ সকাল ১১টায় এই মামলার রায় ঘোষণা করবেন। এই মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত কিন্তু স্থাপিত হতে যাচ্ছে। এই জন্য বলছি যে এত দ্রুত সময়ের মধ্যে বিচার বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আরেকটি হয়েছিল। তো এই বিচারটি দিকে আসলে তাকিয়ে আছে বাংলাদেশের অনেক মানুষ, যারা সচেতন মানুষ সবাই আসলে এই বিচারের দিকে তাকিয়ে আছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আজকে এই মামলার রায় ঘোষণা হচ্ছে। এ পর্যন্ত আমি যদি একটু তথ্য দেই যে ১৬ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে যে ভিকটিমের মা, বাবা, আত্মীয় স্বজন এবং মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। তো আমরা অপেক্ষা করব ১১টা পর্যন্ত, আমরা এখানে আছি। এবং আরেকটা বিষয় বলি যে মামলার যে ২ আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, দুজনকেই আদালতে হাজতখানায় এনে রাখা হয়েছে। আদালতে ওঠানো হয়নি এখনও। যে হাজতখানা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ দাঁড়িয়ে আছে, এটার পেছনেই হাজতখানা, সেখানে এনে একটু আগে রাখা হয়েছে। তাদেরকে ওঠানো হবে 10:30টার একটু পরে। 11টায় যেহেতু রায়, তার 15-20 মিনিট আগেই সাধারণত আসামিকে ওঠানো হয়, তারপরে মামলার বিচার কাজ শুরু হয়। তো রায় আসলে কি হবে সেটি আমরা হয়তো 11টার মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে একটি কথা না বললেই নয়, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে এবং দেশের সাধারণ মানুষও কিন্তু এই মামলায় সর্বোচ্চ শাস্তি আশা করছেন। তো এখন সকাল 9টা, আমি বলি যে এই মুহূর্তে সর্বশেষ খবর হচ্ছে আসামি দুজনকে আমার পেছনে যে হাজতখানা আছে। ধন্যবাদ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। লেবাননে ড্রোন হামলায় নিহত 2 প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার রাতে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও পরিবারের স্বজনরা। নিহত দুজনের বাড়ি সাতক্ষীরায়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। পরিবারের সচ্ছলতা ফেরাতে সাতক্ষীরার বাসিন্দা নাহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম পাড়ি জমিয়েছিলেন লেবাননে।
ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়িয়ে দেশে ফিরবেন। ফিরলেন ঠিকই, তবে কফিনে বন্দি লাশ হয়ে। মধ্যপ্রাচ্যে শ্রমিক হয়ে কাজ করতেন তারা। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ভয়াবহ ড্রোন হামলায় গত 11ই মে প্রাণ হারান এই দুই প্রবাসী। আমার মেয়েদের পড়াশোনার খরচ দেবে, আমার সংসারটা যাতে একটু দেখে চলে সেরকম ব্যবস্থা করেন আপনারা। মানে বাপ মা দুইজন হচ্ছে গার্মেন্টস করতো, মানে ঋণ ত্যাগ করি ছেলের আশা বা সংসার আশা ছিল যে বিদেশে কামাই করি কোনো কিছু একটা ভবিষ্যৎ রাখতে পারবে, সে আশা পূর্ণ আর হলো না। নানান জটিলতা পেরিয়ে শনিবার মধ্যরাতে তাদের লাশ এসে পৌঁছায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মরদেহ সমাহিত করতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টায় আমরা মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে ফেরত দিতে পেরেছি। আজকে আরও দুজন মৃতদেহকে আমাদের গ্রহণ করতে হলো। প্রবাসে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে বর্তমান সরকার আন্তরিক রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্তমানে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার সবসময়, আমরা প্রথম থেকে বলে এসেছি যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে, যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের নাগরিকদের পাশে থাকা, যে যেখানে আছে, যেই দেশে যে অবস্থায় আছে, আমাদের নাগরিকরা যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। ইরান ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত 10 প্রবাসী বাংলাদেশি মারা গেছে। তাদের মধ্যে 7 জনের লাশ দেশে আনা হয়েছে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আজ বিকেলের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব পাওয়া না গেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে লাইসেন্স বাতিলের লক্ষ্য নিয়ে আদ্দিন হাসপাতালকে দেওয়া কারণ দর্শাও নোটিশকে বেআইনি বলেছেন আইনজীবী শিশির মনির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। বাম পাশে নিহত 6 শিশুর স্বজন, ডান পাশে অভিযুক্ত আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ, মাঝখানে আইনজীবী শিশির মনির। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কারণ দর্শাও নোটিশকে বেআইনি মন্তব্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। 10 লক্ষ লোক যে ফ্রি চিকিৎসা পাচ্ছে, এটা কি দেশের জন্য উপকার না? নিশ্চয়ই। 3 লক্ষ যে ডেলিভারি হয়েছে, এটা কি উপকার না? উপকার। এখন আপনি পানিশমেন্ট দিতে গিয়ে কি এটাও বন্ধ করে দিবেন? এটা কি রিজনেবল হবে? নাকি এটা রিজনেবল হবে স্পেসিফিকের জন্য স্পেসিফিক পানিশমেন্ট দিবেন, ইন জেনারেলের জন্য আপনি সার্ভিস ওপেন রাখবেন? সভায় উপস্থিত মৃত শিশুর স্বজনদের ভয় বা প্রলোভন দেখিয়ে আনা হয়েছে কিনা প্রশ্ন ছিল সাংবাদিকদের। শাস্তি কিন্তু অনেক রকমেরই আছে, অলরেডি আমার মামলা করা আছে, ওটা দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু মৃত্যুর ঘটনায় একটা স্টাফ নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী সাসপেন্ড হয়েছে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে 2 জনকে সাসপেন্ড করা হচ্ছে। সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কারণ দর্শাও নোটিশ নিয়ে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা আইনগতভাবে শোকজের জবাব না আসলে ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে, যার যার অবস্থান থেকে তারা ব্যবস্থা নেবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে 11ই জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। শনিবার বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, সংবিধান সংস্কার হয়ে গেছে, এখন সংশোধনের কোনো বিকল্প নেই। চক্কর মালিথার রিপোর্ট। অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা। বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 3 ঘন্টা ধরে চলে সভা। সভা শেষে বেরিয়ে বেশিরভাগ সদস্যই
ক্যামেরার সামনে কথা বলতে চাননি। সংসদের আলাপ আলোচনা, দলের কর্মকাণ্ড সব কিছু মিলে যায়। এই তো আগামীকাল থেকে বাজেট অধিবেশন শুরু হবে, কিভাবে আমরা এই দেশের উন্নয়নের জন্য বাজেটও করতে পারি, বাজেট দিতে পারি। সবাই সবার সঙ্গে আলাপ আলোচনা করলাম, শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ইত্যাদি আলোচনা হলো। পরে হুইপদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শিক্ষা, স্বাস্থ্য সহ 7 মন্ত্রণালয়ের মন্ত্রীরা সরকার গঠনের পর তাদের কার্যক্রম তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং এই কথা বলেছেন, মাননীয় প্রতিটি সদস্যকে বলেছেন এই কথা যে আপনার নির্বাচনী এলাকায় সরকারের প্রণীত যেসব প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবেন আপনারা, এবং সেগুলো হচ্ছে তা নিশ্চিত করবেন আপনারা। সংবিধানের সংশোধনের বিকল্প আপাতত কিছু নেই, হয় সংবিধান ফেলে দিয়ে লিখতে হবে একবার নতুন করে, আর নাহলে সংশোধন করতে হবে, মাঝখানে কিছুই নেই। সাংবাদিকরা চিফ হুইপের কাছে জানতে চান সংবিধান সংশোধনে সরকারের কার্যক্রম নিয়ে। তা আমরা বাস্তবায়ন করবো, তা জামাত যেটা চায় বা বিরোধী দল যেটা চায় তাদের সাথে আমাদের ডিফারেন্সটা, আমরাও বাস্তবায়ন চাই, অন্যরা বাস্তবায়ন চাই, তাহলে আমরা ডিফারেন্সটা কি এটি আপনাদের বুঝতে। ডিফারেন্স ছিল ওটা আদেশটা বাস্তবায়ন করতে চাই, আমরা ওই সংবিধানটা বাস্তবায়ন করতে চাই, আর সেটা সংশোধনী ছাড়া কোনো সম্ভব নয়, একমাত্র সংশোধনীতেই কেবল সম্ভব। সেই জন্য আমরা একটা সংবিধান সংশোধনের জন্য একটা প্রস্তাব করেছি, সকল দল বিভিন্ন এমনকি ইন্ডিপেন্ডেন্ট তাদের সবার নিয়ে আমরা কাজটা করব। সেই জন্য আমরা অলরেডি প্রস্তাব করেছি, কিছু নাম আমাদের আছে, সেটা আমরা নাম দিইনি, ওরা যখন নাম দিবে তখন আমরা একত্রিত হয়ে আবার সংবিধান সংশোধন করবো। আমরা সবাইকে নিয়েই চলেছি, আমাদের মেজরিটি আমরা ইচ্ছে করলে করতে পারি, কিন্তু আমরা করবো না। সঙ্গত কারণেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও দাবি করেন চিফ হুইপ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যান কিভাবে উই হ্যাভ এ প্ল্যানে পরিণত হলো জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগে কৃষি সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সবাই এক হতে পেরেছেন বলে ক্ষমতা গ্রহণ করেই কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ ও কৃষি কার্ডের মতো কল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়ন শুরু করা গেছে। রিজভি নিউজের রিপোর্টে বিস্তারিত। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে তথ্য গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের সম্মানিত করার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করল প্রাণ গ্রুপ। রিপোর্ট বাছাইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন বিচারক এবং আমন্ত্রিত অতিথিরা। কিছু কিছু রিপোর্ট ছিল খুবই ভালো, আবার কিছু কিছু রিপোর্ট আছে খুব ভালো কিন্তু একটা সময় গিয়ে সে দিক হারিয়ে ফেলেছে। চট্টগ্রামের কোনো একটা পত্রিকার, ফেনীর কোনো একটা পত্রিকার এরকম কিছু সাংবাদিক খুব ইনোভেটিভ কিছু নিউজ করেছেন। কৃষকরা হচ্ছে আনসাং হিরো বাংলাদেশের, কিন্তু এখনো তারা সেইভাবে স্বীকৃতিটা পান না। কৃষি এবং কৃষক সরকারের অগ্রাধিকার জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আই হ্যাভ এ প্ল্যান, তার এই কণ্ঠকে প্রতিধ্বনিত করে আমরা আমাদের সরকার থেকে বলছি উই হ্যাভ এ প্ল্যান। এবং অবশ্যই আমাদের এই পরিকল্পনার মধ্যে কৃষি একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনাদের অনুসন্ধানী তৎপরতার মধ্য দিয়ে আমাদের কৃষি অর্থনীতির এবং আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রির আরও সম্ভাবনাকে আপনারা উন্মোচিত করবেন। কৃষি প্রক্রিয়াজাত শিল্পের পথিকৃৎ প্রাণ আরএফএল গ্রুপ এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকবে জানালেন গ্রুপটির কর্মকর্তারা। বাট কৃষকের কনসোর্টিয়াম বলতে কিন্তু কিছু নেই। আমাদের যারা ব্যবসায়ী সংগঠন আছে তারা কিন্তু ব্যবসায়ীদেরকে রিপ্রেজেন্টেশন করে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের সুবিধা অসুবিধা তুলে ধরে। বাট বাংলাদেশের যে কৃষক তার কণ্ঠস্বর কিন্তু একমাত্র আপনারাই। আপনারা যারা আজকে পুরস্কৃত হয়েছেন তাদেরকে অভিনন্দন, যারা পুরস্কৃত হন নাই তথাপিও কিন্তু আপনি যে রিপোর্ট করেছেন আপনি কিন্তু জাতির বিবেকের কাছে অথবা কৃষকের প্রতিনিধি হয়ে রিপোর্ট করেছেন। এই যাত্রায় অ্যাকচুয়ালি প্রাণ সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত গর্বিত আমরা এজ এ কর্পোরেট। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। দৈনিক পত্রিকা, অনলাইন এবং টেলিভিশনে 7 জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার 8ম মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এ সহকর্মীকে স্মরণ করছে চ্যানেল আই। নির্লোভ নিভৃতচারী এ সাংবাদিক নানান জটিল রোগে আক্রান্ত হয়ে 2018 সালের 7 জুন 65 বছর বয়সে মারা যান। 1954 সালের 15 জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম হয় প্রণব সাহার। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় সেখানকার সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি। 1984 সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। দৈনিক বাংলার বাণী পত্রিকায় সহ সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তিনি।
বাংলার বাণী বন্ধ হয়ে যাওয়ার পর 2001 সালে চ্যানেল আইয়ে যোগ দেন তিনি। 2001 সালেই জন্ম নিয়েছিল বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল আইয়ের বার্তা বিভাগ। চ্যানেল আই নিউজের জন্মলগ্ন থেকেই সাথে ছিলেন প্রণব সাহা। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে না থাকায় সুনামগঞ্জে এবছর স্থানীয় জাতের লিচুর উৎপাদন কম হয়েছে। আগাম পাইকারদের কাছে বিক্রি করে দেওয়ায় দামও কম পাচ্ছেন চাষিরা। লিচুর ফলন এবার হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সলিম পারভেজের পাঠানো তথ্য, ভিডিওচিত্র তাফরুল ইসলামের রিপোর্ট। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মধ্যবর্তী মানিকপুর গ্রামে চাষ হচ্ছে লিচুর। কয়েকশো পরিবার লিচু চাষের সাথে জড়িত। স্থানীয় জাতের এই লিচু সুস্বাদু হওয়ায় এর সুনাম রয়েছে। বাগান মালিকরা বলছেন, অন্য বছরে যে লিচু বাগানে 1 লাখ টাকা বিক্রি হয়েছে, এবছর 50 থেকে 60,000 টাকার বিক্রি করতে হচ্ছে। আমরা লিচুর বাগান রাখছি 70,000-এ, হ্যাঁ, আর পাইকারি বেশি। পাইকারি কেন আসে? গাছের তলে আসে, আসার পরে 2700 করে দিচ্ছি। পাইকারি নেওয়া বাজারও 2800, 3000, 3200 গেছে। অন্য বছর থেকে গাছের ফুল একবারে কমাই, একটু কমার কারণে মানে দাম একটু বেশি। শিলাবৃষ্টি হওয়ার কারণে মানে গাছের মধ্যে বইল জয়রা যাওয়ার কারণে কি লিচু ফলনটা কম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় এবছর আবহাওয়া ভালো থাকায় এবং ঝড় বৃষ্টি কম হয় ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। লিচুর ফলন ভালো হয়েছে, লিচুর দাম অবশ্য ভালো। মোটামুটি ভাবে যারা লিচুর বাগান আছে সবাই ভালো করছে। আমরা 350 টাকা 300 টাকা মানে আর কি ডিফারেন্স 400 টাকা হচ্ছে, আবার চাইনা 30 যেটা হচ্ছে ওটা 1000 টাকা শো। এলাকাটা লিচুর সময় একটা পর্যটক নগরী হিসাবে গড়ে ওঠে এবং শত শত মানুষ প্রতিদিন আসে লিচু নিতে। কৃষি বিভাগ থেকে বাগান মালিকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। লিচু চাষিদেরকে আমরা নিয়মিতভাবে আমাদের উপসহকারী কৃষিবিদগণ পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন রোগ বা পোকামাকড় সম্বন্ধে। এবার লিচুর ফলন ভালো হয়েছে, কারণ আপনারা জানেন যে অনেক বৃষ্টিপাত হয়েছে এবং এটা লিচুর জন্য ভালো ইতিবাচক হিসেবে দেখা দিয়েছে। এবং আমাদের বিজয়নগর ছাড়াও কসবা এবং আখাউড়াতে লিচু চাষ হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, মাটির গুণাগুণ ভালো হওয়ায় চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় 650 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বরিশালে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নানান কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের হাতে হাতে সবুজ ভবিষ্যৎ প্রতিপাদ্যে অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা। সাইদ পান্থর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজের এমন ভিন্ন ধর্মীয় আয়োজন। বন বাঁচলে বাঁচবে দেশ, হবে সবুজ বাংলাদেশ। মানুষ, পশু পাখি এবং সব জীবিত প্রাণী অক্সিজেনের সাহায্যে বেঁচে থাকে। আমাদের ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের আগামী পৃথিবী গড়তে সাহায্য করে। বিতর্ক প্রতিযোগিতা, প্লেকার্ড প্রদর্শন, আর্ট প্রতিযোগিতা এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রমে দেওয়া হয় পরিবেশ সুরক্ষার বার্তা। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজ আচ্ছাদন তৈরিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির বৃক্ষ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা প্রকৃতি জীবন ক্লাব থেকে বৃক্ষ বিতরণ এবং রোপণ করেছি। এমন উদ্যোগ পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ধরিত্রী নিশ্চিতে সহায়ক হবে প্রত্যাশা আয়োজকদের। We start learning from childhood, taking care of plants, then it will be a great thing. এই বছর এল নিনোর বছর, আমরা এর যে প্রতিঘাত আসবে, হাত আসবে, তাকে আমরা সহ্য করতে চাই। তার জন্য আমাদের ব্যবস্থা নিতে চাই। পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সমাজের সব শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শকের সাথে সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
মামলার ১৯ দিনের মাথায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় পরিবার ও রাষ্ট্রপক্ষ। লেবাননে ড্রোন হামলায় নিহত 2 প্রবাসী কর্মীর মরদেহ দেশে। বিমানবন্দরে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিকেলের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব না দিলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা। নোটিশকে বেআইনি বললেন আইনজীবী। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ। সংস্কার হয়ে গেছে, এখন সংবিধান সংশোধনের বিকল্প নেই বললেন চিফ হুইপ। এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করল প্রাণ গ্রুপ। কৃষি ও প্রক্রিয়াজাত খাতের তথ্য গণমাধ্যমে তুলে ধরায় পুরস্কারে ভূষিত হলেন 7 সাংবাদিক। দর্শক, পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।